নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। ভোট চলছে এবং ভোটের সঙ্গে কিন্তু উত্তেজনার পারদ ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকেই আমরা প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে আছি এবং তাকিয়ে আছি এটা দেখবার জন্য যে 4 জুন 4 জুন কি হয় ভোটের ভবিষ্যৎ। কে আসছে দিল্লিতে ক্ষমতায়, কোন দল আসছে, কার হাতে রিমোট কন্ট্রোল থাকবে দেশের আগামী 5 বছর। এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের প্রত্যেকের মনে সব থেকে বড়। এবং যেখানেই আমরা যাচ্ছি, চায়ের দোকান, বাস, ট্রেন, মেট্রো, রক ক্লাব, প্রত্যেক জায়গা কিন্তু একটাই প্রশ্ন, ভাই কে আসছে ক্ষমতায়। এটাই কিন্তু আমাদের সব থেকে বড় প্রশ্ন। এই নিয়েই ট্রাইব টিভি বাংলার বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের ভবিষ্যৎ, কি হতে যাচ্ছে ভবিষ্যৎ, তার একটি আভাস আমরা আপনাদের সামনে পর্বের পর পর্ব, এপিসোডের পর এপিসোড বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট মানুষজন নিয়ে আসছি এবং আপনাদের সামনে আমরা উপহার দিচ্ছি এবং তাদের সঙ্গে অ্যানালিসিস করে আপনাদের সামনে তুলে ধরছি কি হতে পারে ভোটের ভবিষ্যৎ। ঠিক সেটা ফলো করেই আমাদের আজকের পর্বের, আজকের এপিসোডের আমার পাশেই বসে আছেন, পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে, অমল সরকার, প্রখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। অমলবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করব যে ভোটের ভবিষ্যৎ আপনি আপনার চোখে, আপনার প্রচুর অভিজ্ঞতা বিভিন্ন নির্বাচনের, এখনো পর্যন্ত আপনার চোখে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে যা ভাবা হয়েছিল ভোট শুরুর আগে তেমনটি হচ্ছে না। বেশ, এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পর্যবেক্ষণ। 17ই মার্চ আমাদের দেশে নির্বাচন ঘোষণা হয় এবং তার আগে এক ধরনের আবহ ছিল। সেই আবহটা ছিল যে রেজাল্ট বেরিয়ে গেছে, মানে অনেকটা 2011-র পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মতো। বেশ, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন, তৃণমূল সরকারে আসছে, 34 বছরের বাম জমানোর অবসান হচ্ছে। তো এইরকমভাবেই একটা পরিস্থিতি এই 2024-এর ভোটের মানে মার্চের গোড়া পর্যন্ত এরকম একটা পরিস্থিতি ছিল যে নরেন্দ্র মোদী 400 আসন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হতে যাচ্ছেন। মানে প্রেডিক্টেবল আপনি বলতে চাইছেন, তাই তো? একটা কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল, এটা কিন্তু কোনো রাজনৈতিক বিশ্লেষকদের মানে ইয়ে নয়, মানুষের মধ্যে একটা ধারণা নানান কারণে তৈরি হয়েছিল। সেই ধারণাটা ধারণাটা তৈরি হওয়ার মধ্যে কোনো অবাস্তবতা কিছু ছিল না, বা কোনো একটা ভাববাদে মানুষ মানে আপ্লুত হয়ে গিয়ে কথাটা বলছিল তা নয়। কিন্তু পরিস্থিতিটা বদলে গিয়েছে, এটাই আমি বলতে চাইছি। বেশ, পরিস্থিতিটা বদলে গিয়েছে। পরিস্থিতিটা কিভাবে বদলে গিয়েছে না, এখন মানুষের মধ্যে সংশয় আছে 400 কেন, নরেন্দ্র মোদী আবার তৃতীয় দফায় যে প্রধানমন্ত্রী হবেনি, এই বিষয়টি নিয়ে একেবারে বিজেপির ঘরের লোকেরা তারা কখনোই প্রকাশ্যে কথাটি স্বীকার করবেন না, তারা বলবেন না এই কথা। কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। এটা নয় যে সবাই বুক বাজিয়ে বলছে মোদী আর আসবেন না, কিন্তু মোদী কি আবার আসছেন, কোনোটা জায়গায় কনফিডেন্স লেভেল কিংবা একটা সংশয় মানুষের মধ্যে মানে হেজিটেন্সি তৈরি হয়েছে বলতে। হ্যাঁ, মানুষ, এবং তার নানাবিধ কারণ আছে। এই মানে মানুষ তো বোকা নন, তারা কিন্তু একটা বড় রাজনৈতিক মানে পলিটিক্যাল এলিমেন্ট বলতে আমরা যাদের বুঝি, তার মধ্যে একটা বড় জিনিস কিন্তু সাধারণ মানুষ। এই যে আমি আপনার সামনে সেখানে কথা বলছি, সেটা আমি একটা পেশায় আছি বলে এত গুছিয়ে কথা বলতে পারছি। ঠিক, কিন্তু আপনার অফিসের যিনি রক্ষী, আপনার অফিসের গাড়ির যিনি চালক, তিনিও কিন্তু এই রাজনীতির চারপাশের খবরাখবরগুলো রাখেন এবং তারও একটা নিজের মতো বিশ্লেষণ তৈরি হয়। সেখান থেকে তিনিও কিন্তু এটা উপলব্ধি করছেন যে যা ভাবা হয়েছিল তেমন হয়তো হবে না। বেশ, কিন্তু কেন এই কথা বলছেন অমলবাবু? দেখুন, বলার অনেকগুলি কারণ আছে। আমরা বলছি এই জন্যে যে সেনাপতি তার স্ট্র্যাটেজি বদল করেছে, অর্থাৎ যাকে মনে করা হচ্ছিল যে তিনি আবার 400 আসন নিয়ে এবারে সিংহাসনে বসবেন। আপনি দেখুন তিনি কি নিয়ে শুরু করেছিলেন, যেটা নিয়ে সবাই খুব মানে অবাক হচ্ছিল, রাজনৈতিক বিশ্লেষকেরাও বলছিলেন যে এটা নজিরবিহীন ঘটনা, যে মোদির গ্যারান্টি, অর্থাৎ মোদির গ্যারান্টি এইটা ছিল। এবং এই শব্দটা ব্যক্তিবিশেষের নাম করে বিজেপির মতো একটি সাংগঠনিক দল, একটি নীতি আদর্শ ভিত্তিক, নীতি আদর্শ তার যে আছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আপনি তার বিরোধী তো হতে পারেন, আমি তার বিরোধী হতে পারি, কিন্তু তার একটা ইডিওলজিক্যাল বেস আছে। সেই জায়গা থেকে তারা এইটা সবাইকে অবাক করেছিল, একজন ব্যক্তিকে এইভাবে তুলে ধরা, একেবারে ভগবানে পরিণত করে দেওয়া। কিন্তু এটা ঘটনা যে 10 বছরের কাজের নিরিখে তিনি ভোট চাইবেন, এটাই সবাই প্রত্যাশা করেছিলেন।
এবং 22শে জানুয়ারি যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়, আমি সেদিন ওখানে উপস্থিত ছিলাম, প্রধানমন্ত্রী ভাষণ শোনার সৌভাগ্য আমার হয়েছে। আপনি অযোধ্যায় ছিলেন যেদিনকে উদ্বোধন হলো? উদ্বোধনের দিন আমি অযোধ্যায় ছিলাম, কারণ আমি এর আগেও অনেকবার আমি অযোধ্যায় গিয়েছি। অযোধ্যাটা আমার খুব ভালোও লাগে, অযোধ্যা শহর। আমি একটু ইন্টারাপ্ট করি, আমি পূর্ণ করার জন্য যাইনি, সাংবাদিকতা করার জন্য। বেশ, সেই অভিজ্ঞতাটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করেন, মানে রাম মন্দির উদ্বোধন আপনি অযোধ্যাতে নিজে প্রেজেন্ট, অনেকে যেতে পারে। দেখুন, মানে আমি তো আমার সাংবাদিকতা করার জন্যই গিয়েছিলাম, এবং সেদিন সত্যি অযোধ্যা একটা অন্যরকম শহর। অযোধ্যাকে আমরা যেভাবে দেখেছি, দুটি জমায়েত অযোধ্যায় বিখ্যাত হয়ে গেল। একটা হচ্ছে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিনেও কিন্তু প্রচুর কর সেবকেরা ওখানে উপস্থিত ছিলেন। ঠিক। আবার এই 22শে জানুয়ারি 2024 সেদিন দেখা গেল যে প্রচুর ভক্তবৃন্দ, তারা সাধারণ মানুষ, তারাও এখানে রাম মন্দির উদ্বোধনের ইয়েতে গিয়েছেন। এবং রামকে কেন্দ্র করে যে ভাবাবেগ, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। ভারতবর্ষের রাজনীতিটা ভেরি মাছ আছে। ইনফ্যাক্ট আমরা যে শিক্ষা দীক্ষা আমাদের যে শুরু হয়, আনুষ্ঠানিক একটা হাতেখড়ি আমাদের হয় বটেই, কিন্তু আমরা দাদু দিদা কাকা কাকিমা মানে শিশুরা, তাদের কাছ থেকে কিন্তু রামায়ণ মহাভারতের গল্প শুনেই বড় হয়, তার কিছুটা চেতনা জাগ্রত হয়, তারপরে সে অ ক খ শেখে। ফলে রাম কিন্তু জন্মসূত্রে আমাদের জীবনে আছে। ফলে এখন রামকে নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, যে উন্মাদনার তৈরি করা হচ্ছে, এটার নিন্দা করার মধ্যে কোনো সংশয় থাকার কোনো কারণ নেই। এটাকেও সমানভাবে নিন্দা করতে হবে। আবার ভারতবর্ষে রামের একটা বড় জায়গাও আছে মানুষের মধ্যে, সেইটা আমি ওইখানে দেখছিলাম যে প্রচুর। এবং ওইটা কিন্তু সেদিন সত্যি মানে অযোধ্যা একটা মিনি ভারতে পরিণত হয়েছিল। এই যে আমরা যেটা ভাবি যে দক্ষিণ ভারতীয়দের মধ্যে বোধহয় রামের প্রভাব নেই, হয়তো রাজনৈতিক প্রভাব নেই, কিন্তু রামের যে স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস এফেক্ট, সেটা কিন্তু আছে দক্ষিণ ভারতীয়দের মধ্যে। আমি ওখানে দেখেছিলাম কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানার প্রচুর মানুষ ওখানে গিয়েছেন, প্রচুর। ফলে ওটা একটা অন্যরকম ইয়ে। আবার ওটাকে খুব পলিটিক্যালি বিজেপি এবং হিন্দুত্ববাদীরা ব্যবহার করছিল। কয়েকশো ইউটিউবার ওখানে হাজির ছিলেন, তাদের আমি ইন্টারভিউ করে দেখলাম যে তারা কেউ 6 সপ্তাহ আগে চ্যানেল খুলেছেন, কেউ 6 মাস আগে খুলেছেন। তারা ওই ইভেন্টটাকে 4 দিন 5 দিন ধরে শুধু দেখাচ্ছেন। অর্থাৎ গোটা ভারতে একটা আবহ তৈরি করা হলো। আমি আবার ফিরে আসি যে 22শে জানুয়ারির যে উদ্বোধন, তার ঠিক আগে ভারতবর্ষে একটা বড় প্রোগ্রাম হয়েছিল, সেটার নাম হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা, যেটা নরেন্দ্র মোদীর সরকারের কর্মসূচি ছিল। 1.5 মাস ধরে হয়েছিল। কয়েক হাজার রথ ভারতবর্ষের প্রান্তে প্রান্তে পাঠানো হয়। রথ মানে আমরা সবাই জানি, এখন রথ মানে হচ্ছে 4 চাকার বা 8 চাকার বড় বাস। তো তাতে ভারত সরকারের কর্মীরা, ভারত সরকারের অফিসারেরা প্রান্তে প্রান্তে গিয়েছিলেন যে নরেন্দ্র মোদী কী কী কাজ করেছেন, এবং কিছু অনস্পট সুবিধাও বিলোনো হয়। কিছু ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া, কিছু ব্লাড টেস্ট করিয়ে দেওয়া, এসব নানান কিছু হয়। যেখান থেকে বোঝা গিয়েছিল যে মোদী হিন্দুত্ব অর্থাৎ রাম এবং উন্নয়ন বা কাজ, এই দুটো দিয়ে তিনি মানুষের কাছে যাবেন। বেশ। এবং সেটারই কয়েনেজ করা হলো মোদিজ গ্যারান্টি। কারেক্ট। অর্থাৎ যে মোদি আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে আবার যখন উনি ফিরবেন, তখন যা যা উনি করেছেন সেগুলো সবই উনি আবার পালন করে যাবেন, এবার নতুন কিছু হয়তো যুক্ত হবে। এখন যেটা হিসেব দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী গত 15ই মে পর্যন্ত, 17ই মার্চ থেকে 15ই মে, এটা 50 দিন হয়। 50 দিনে উনি 111টা জনসভা করেছেন। এই 111টি জনসভাতে উনি মোদির গ্যারান্টির কথা বলেছেন মাত্র 8টিতে। এটা কি সিম্বলাইজ করছে? উনি রাম মন্দিরের কথা বলেছেন মাত্র 32টিতে। বেশ। উনি হিন্দু মুসলমানের কথা বলেছেন হচ্ছে 60খানাতে। উনি কংগ্রেসকে আক্রমণ করেছেন 105টি জনসভাতে। এটা থেকে যেটা সিম্বলাইজ করছে, যেটা ইমাজ করছে যে মেসেজটা, সেটা হচ্ছে যে রামকে ঘিরে যে ভাবাবেগ, সেটা যতটা মানুষের মধ্য থেকে তার যে প্রতিক্রিয়াটা উনি প্রত্যাশা করছিলেন যে রামের নামেই ভোট হয়ে যাবে, সেটা উনি রিয়ালাইজ করছেন সেটা হচ্ছে না। বেশ। না হওয়ার কারণটাও আমি সংক্ষেপে আপনাকে বলি আমার অভিমত। এই যে 7 দফা ভোট, প্রধানমন্ত্রী সব রাজ্যে ছুটছেন, এক একটা রাজ্যে দিনে 4টে করে সভা করছেন, এই সুবিধাটা সব শাসক, সব রাজনৈতিক দলই পেল। কিন্তু এটা সবসময় খেয়াল রাখতে হবে, ছোট দল এই সুবিধা পাবে না, পাবে হচ্ছে তারাই যারা হেলিকপ্টার নিয়ে ছুটতে পারে। আর প্রধানমন্ত্রীর জন্য তো কোনো অসুবিধা নেই, কারণ একমাত্র প্রধানমন্ত্রীর খরচ খরচাটা ভারত সরকারের নিয়মে আছে, তার সিকিউরিটি এবং নানান কারণে। ফলে উনি অনেক বেশি প্রচার করার সুযোগ পাচ্ছেন। কিন্তু এই 43 দিন 44 দিন ধরে নির্বাচন করার ফলে যেটা হয় যে রামকে কেন্দ্র করে যে ভাবাবেগটা, তারও কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে। সব ভাবাবেগের এক্সপায়ারি ডেট আছে, উন্মাদনার এক্সপায়ারি ডেট আছে।
এই লম্বা সময় ধরে এটা থাকবে না, ফলে নর্থ ইন্ডিয়া তো এটা সেভাবে কাজ করছে না। বেশ, ওকে। এইটা এক। দুই হচ্ছে যে আপনি যখন ক্লেম করবেন তখন কিন্তু মানুষের মনের মধ্যে সবসময় একটা কাউন্টার ক্লেম কাজ করে। আপনি যখনই ক্লেম করবেন যে আমি এইটা করেছি, আমি ওইটা করেছি, তখন অটোমেটিক্যালি মানুষের মধ্যে একটা কাউন্টার ক্লেম কাজ করে। আমি যদি আপনাকে এখন বলি যে আমি আপনার জন্য এই করেছি, আপনি কিন্তু মনে মনে একটা অডিট করবেন যে এই লোকটা যা দাবি করছে ও কি তাই করেছে আমার জন্যে। উনি যখনই এই দাবিগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া শুরু করলেন তখনই কাউন্টার ক্লেমটা মানুষের মধ্যে জাগ্রত হলো যে আমার চাকরি কোথায়, মূল্য বৃদ্ধির যে মানে ডাইভার্সিফিকেশন হলো, সেটা আপনি বলতে চাইছেন। মানে মানুষ তো নিজের মধ্যে এই প্রশ্নগুলো মানুষের মধ্যে জাগ্রত হলো যে আমার ছেলে মেয়ে তো কাজ পেলো না, ঠিক, জিনিসপত্রের দাম তো কমলো না, রাইট। তাহলে তো সেই পুরনো মডেলই আসছে, হিন্দু মুসলিম রাম, সেই একই কথা আসছে, তাহলে আমি কি পেলাম? এই অ্যাকাউন্ট মেলানোর কাজটা তো ভোটাররাও করেন। এই জায়গাতে ভারত সরকারের প্রচুর এজেন্সি আছে, ভারতের প্রধানমন্ত্রীর হাতে অনেক এজেন্সি আছে যারা তাকে একেবারে ডে টু ডে ফিডব্যাক দেয়। ওকে। অনেক সময় সেই ফিডব্যাক রং হয়, যেমন বাজপেয়ী ভোট এগিয়ে এনেছিলেন 2004-এ, হেরে গেলেন। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও তাই হয়েছিল, 77 সালে যে সময় উনি ভোটে গিয়েছিলেন সেই টাইমিংটা ভুল ছিল, যে কারণে ভরাডুবি হলো। হার জিত তো হতেই পারে, হার জিত হওয়া আর ভরাডুবি হওয়া এক নয়, ঠিক। তো মোদি কিন্তু তার স্ট্র্যাটেজি, নির্বাচনী কৌশল বদলাতে বাধ্য হয়েছেন। ওকে, অমলবাবু, একটু আপনাকে ইন্টারাপ্ট করে বলি যে এই যে টোটাল সিনপসিস আপনি করলেন, এই ক্ষেত্রে যদি আমরা একটু রাজ্যে আসি, আমাদের রাজ্যে সবাই জানতে ইচ্ছুক হবেন, আমাদের অনুষ্ঠানেও প্রচুর মানুষজন জানতে চান আমাদের কাছে যে এই রাজ্যে কি হতে যাচ্ছে। 42টি যে আসন আছে এবং 2019-এ আমরা জানি 22-18 ছিল তৃণমূল এবং বিজেপি। এইবার আপনার প্রেডিকশন এবং আপনার অভিজ্ঞতা কি বলছে? না দেখুন, সংখ্যা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা আপনাকে বলতে পারি যে পশ্চিমবঙ্গে যে রেজাল্ট হবে বলে এখানেও যে ধারণাটা করা হয়েছিল যে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শাসক দল, রাজ্যের শাসক দল, আমার মনে হয় না সেরকম হচ্ছে। আমি কয়েকটি জেলাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং নির্বাচনের আগেও নানান ঘটনাতে আমি বেশ কিছু জায়গায় গিয়েছিলাম, যেখান থেকে আমি একটা জিনিস বুঝেছিলাম যে এটা নিয়ে সমালোচনা আছে ঠিকই, কিন্তু এবারের যে ভোটটা পশ্চিমবাংলায় হচ্ছে এটা একেবারেই বিধানসভা নির্বাচনের ইয়েতে হচ্ছে, এবং এটা হচ্ছে ভাণ্ডারের ভোট। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও নানাবিধ যে সুবিধাদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে, এই যে সুবিধাভোগী মানুষ এরা মূলত গরিব মানুষ। তাদের কাছে দৈনন্দিন রুটি রুজির যে জায়গাটা, সেই জায়গাটা অনেক বেশি দেন কোনো ধর্মীয় বা অন্য যে কোনো স্পিরিচুয়াল ভাবাবেগ। কিন্তু অলবাবু, লক্ষ্মীর ভাণ্ডার তো স্টেট ইস্যু, আর কিন্তু সেন্ট্রালের ভোট না। আমি এটাই আপনাকে বলতে চাইছিলাম যে যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে না দেওয়ার অভিযোগ আছে, ধরুন 100 দিনের কাজের টাকাটা, এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে চুরি দুর্নীতি হয়েছে, কিন্তু আপনি চোর ধরলেন না, আপনি উল্টে গৃহস্থকেই নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। অনেকটা সেই রকম, মানে এই যে টাকা না দেওয়া, এইটার কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আছে। আর সেই সময়তে অর্থ সাহায্য যারা করলো তাদের একটা বেনিফিট তারা তো পাবে, কারণ মানুষ তো দেখছে যে আমার বিপদে আমার পাশে কে আছে। ঠিক, যে এটা যেমন ঠিক আপনি বললেন ভাণ্ডারের ভোট, কিন্তু এত দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, রেশন ক্ষেত্রে দুর্নীতি, প্রচুর দুর্নীতি আমরা দেখেছি এবং কোটি কোটি টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী ওপেনলি বলছেন আমি এত টাকা জীবনে চোখে দেখিনি। তো এটা কি কোনো এফেক্ট করবে না বলছেন আপনি? না, এফেক্ট পড়বে না এরকম কথা আমি বলছি না। আমি আপনাকে আমার বিশ্লেষণ বলছি। দুর্নীতিটা যেটা পশ্চিমবঙ্গে হয়েছে অভাবনীয়, এবং এর নিন্দা করার কোনো ভাষা নেই। আমি 35 বছর সাংবাদিকতা এবং মূলত আমি রাজনৈতিক এবং প্রশাসনিক সাংবাদিকতা করেছি। রাইটার্স বিল্ডিংয়ে বামফ্রন্টের মন্ত্রীদের আমি দেখেছি, তারও আগে কংগ্রেসের মন্ত্রীদের কাহিনী আমি জানি। কংগ্রেস জমানাতে সন্ত্রাসের অভিযোগ ছিল, কিন্তু কংগ্রেস জমানাতে মন্ত্রীরা লুটতরাজ করেননি, বামফ্রন্টের মন্ত্রীরা লুটতরাজ করেননি। বামফ্রন্টের একজন সেচ মন্ত্রী ছিলেন যিনি রাইটার্সে ঘরে বসে তার ছেঁড়া গেঞ্জি সেলাই করতেন, গেঞ্জি পাঞ্জাবি সেলাই করে তারপর কেচে তারপর সেটা পরের দিন পড়তেন। ফলে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এই জায়গা থেকে তৃণমূল সরকারের মন্ত্রীরা যা করেছেন এর নিন্দার কোনো ভাষা নেই, কিন্তু একটা বাস্তবতার অন্য দিক আছে। বাস্তবতার দিকটা হচ্ছে
যে এই দুর্নীতির যে ঘটনাগুলো এগুলোকে আপনি সাধারণ মানুষের মধ্যে যখন আপনি নিয়ে যাবেন, সাধারণ মানুষের কাছে অপশানটা হচ্ছে বেঁচে থাকা 1 নম্বর, তার মধ্যেও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ কাজ করে। কিন্তু ভারতবর্ষের বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে শহুরে মানুষ দুর্নীতি নিয়ে যত বেশি, এবং তারা কিন্তু সবচেয়ে সুবিধাবাদী, কিন্তু তারাই দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি সরব হন। কিন্তু ছেলেকে নেতাকে ধরে নামি স্কুলে ভর্তি করানো, অমুককে অমুক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা 6 মাস আগে পেয়ে যাওয়া, এগুলো সব শিক্ষিত শহুরে লোকেরা করেন, গ্রামের লোকেরা করেন না। ঠিক। কিন্তু গ্রামের লোকেরা আপনি খুব দুর্নীতি নিয়ে তাদেরকে খুব বেশি তাদের মন জয় করতে পারবেন না, এই জন্যে যে দুর্নীতিটা গ্রামে না প্রতিদিনের অভিজ্ঞতা। মানে আমি দেখতে পাচ্ছি আমার গ্রামে কালভার্টটা তৈরি হলো, 3 মাস পর ভেঙে গেল, তারপর 6 মাস ভাঙাই পড়া রইল, আমি ওই কোনো রকমে যাতায়াত হলো, হঠাৎ করে দেখা গেল যে রেশন দোকানটা 4 মাস বন্ধ, কোনো জবাব নেই, পঞ্চায়েতের প্রধান বলছে আমি জানি না, বিডিওর অফিসে গেলে পরে আমরা জানি না। এখন এই রকম অনেক না পাওয়া এবং অনিয়ম এগুলোর সঙ্গে বেড়ে ওঠেন বলে গ্রামের মানুষের মধ্যে গোটা ভারতবর্ষেই যেটা দেখা গেছে, বোফোর্স বাদে ভারতবর্ষে পরবর্তীকালে কোনো দুর্নীতির ক্ষেত্রেই কোনো সার্বজনীন রূপ পায়নি যে একটি দুর্নীতির ইস্যুতে একটি সরকার পড়ে গেল, এরকম হয়নি। মনমোহন সরকারের বিরুদ্ধে 4-5টা দুর্নীতির সিরিয়াস অভিযোগ ছিল, কিন্তু শুধু দুর্নীতি নয়, মনমোহন সরকারের পতনের পেছনে একটা বড় কারণ ছিল নন পারফরমেন্স। এবং মোদির যে প্যাকেজিং ছিল 2014-এ, তাকে প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষের মানুষের সামনে প্রেজেন্ট করা, তার মধ্যে অনেক মুনশিয়ানা ছিল, ফলে সেখানে সরকার পরিবর্তন হয়েছিল। ফলে দুর্নীতিগুলো আপনি খুব গরিব মানুষের মধ্যে গিয়ে আপনি দুর্নীতির ইস্যু নিয়ে তাকে প্রভাবিত করে ভোট আদায় করাটা কঠিন, তার কারণ তিনি প্রত্যহ দেখে থাকেন। আপনি 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 প্রেডিকশন করছিলেন যে ওভারঅল 2024-এ এই রাজ্যে কি হতে পারে। না, আমি প্রেডিকশন করছি না, আমি যেটা বলছি যে শুরুতে যা ভাবা হয়েছিল সেইটা হবে না। এবং ধরুন তৃণমূল যদি, মানে আমি বা উল্টোভাবে যদি বলি যে বিজেপি যদি 25টাও পায়, ঠিক আছে, তাহলেও কিন্তু আমি বলবো না যে সেটা বিজেপির জন্য ভালো জয়, 7টা আসন হয়তো বেশি পেল, কিন্তু আমি বলবো না সেটা তৃণমূলের জন্য বিরাট বিপর্যয়। কারণ যে পরিস্থিতিতে ভোটটা হচ্ছে পশ্চিমবাংলায়, তাতে আবার এটাকে তৃণমূলের বিপর্যয় বলা যাবে না। তার কারণ যেটা মনে করা হচ্ছিল যে একেবারে সাফ হয়ে যাবে, আমার কিন্তু তা মনে হয় না। তার কারণ আমি গ্রামেগঞ্জে গিয়ে দেখেছি মানুষের মধ্যে তারা, যেমন অনেক পরিবার, আমি মুর্শিদাবাদে এবং নদিয়াতে বেশ কয়েকটি পরিবারের সঙ্গে কথা বললাম, যে সেখানে যেহেতু গ্রামের মানুষরা যৌথ পরিবার হিসেবে বা একেবারে হারিয়ে এক না হলেও একটা বাড়ির মধ্যে বাস করেন, এক একটা বাড়িতে কিন্তু মাসে 3,000, 3,500 টাকা, 4,000 টাকাও ঢুকছে। কারণ ধরুন 2 বৌমা, মানে 2 শাশুড়ি, বৌমা এই করে, বা বড় মেয়ে এই করে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে আসছে, বার্ধক্য ভাতা আছে, তপশিলি ভাতা আছে, আদিবাসী ভাতা আছে, এই সব মিলিয়ে গ্রামের অনেক মানুষের কাছে মাসে 3-4 হাজার টাকা আসে ক্যাশ। এখন মানুষ এইটা নিয়ে ভাবনা চিন্তা করেন যে আমি তো এদের কাছ থেকে এটা পেয়েছি, এবং এটার এফেক্টটা অনেক বেশি হচ্ছে এই জন্যে যে পশ্চিমবঙ্গে কখনো আগের গভর্নমেন্ট বা কোনো গভর্নমেন্ট কিন্তু এইভাবে এই যে দুয়ারে পৌঁছে দেওয়া সুবিধে এটা ছিল না। তার ফলেও কিন্তু মানুষের একটা মানে প্রেজেন্ট গভর্নমেন্টের প্রতি মানুষের রাগ ক্ষোভ নেই একথা আমি বলবো না, কিন্তু রাগ ক্ষোভ থাকলেই যে সবাই ছেড়ে চলে যায় এরকম কিন্তু হয় না। আমি একদম আপনার উত্তরের জন্যই বলছি, আপনার যে বললেন কনসিকুয়েন্স রেখে, যে এই যে এত মহিলা ভোট, আমরা প্রতিটা ফেজেই কিন্তু দেখেছি এখনো পর্যন্ত যে কটা ফেজ হয়েছে, মহিলাদের ভোটদানের কিন্তু হার বেশ হাই, গ্রাফটা হাই। এটা কি যেটা আপনি বললেন দ্যাট ইন্ডিকেটস দ্যাট? আমার কিন্তু তাই মনে হয় যে মহিলারা যে ভোট দিচ্ছেন, নরেন্দ্র মোদীরও একটা মহিলা ভোটারদের উপর তার একটা প্রভাব আছে, এটা নিয়ে অস্বীকার করে লাভ নেই, আছে বেশ। কিন্তু পশ্চিমবাংলায় যদি এটা নিয়ে হয় কম্পিটিশন যে কার মানে মহিলা ভোটারদের মধ্যে কার প্রভাব বেশি, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখবো। অন্তত আমার অবজারভেশন হচ্ছে তাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মানুষের, মহিলাদের যে রেসপন্স মাঠে ময়দানে, সেইটা কিন্তু নরেন্দ্র মোদীর তুলনায় বেশি। এবং আপনি যদি গ্রামেগঞ্জেও যান তাহলেও দেখবেন যে এই মানে দিদির প্রতি সবারই একটা কিন্তু মানে
এবং এখনো পর্যন্ত যেটা ধরুন পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে মমতাই হচ্ছে মূল আসামি, তাকে জেলে পুরতে হবে বলে রাজনৈতিক দল যেটা করছে। আপনি যদি গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন, তারা অনেকে আমি দেখেছি যে তৃণমূল সম্পর্কে যা নয় তাই বলছে, কিন্তু হোয়েন ইট কামস টু মমতা ব্যানার্জি, কেউ সেই লোকটি কিন্তু বলছে না যে উনি চুরি করেছেন বা উনি চোর বা ওনার জন্যই চুরি হচ্ছে, এটা তারা বলেন না। কিন্তু কমলবাবু, স্ট্রেট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, একদম একটা ডেড এন্ড আর একটা বিগিনিং। বিজেপি 10 ক্রস করবে বেঙ্গলে? আমার এরকম মনে হয় না যে 10 ক্রস করবে, না। ওকে, পাশাপাশি বিজেপি কি 20 এক্সিট করবে? আমার ধারণা 20 একটু বেশি তারা পাবে, কিন্তু সেটা তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হলো না আর কি। কিন্তু 20 ক্রস করলে কিন্তু তাদের গেইন হলো 2019-এর থেকে। আপনি দেখুন না, 5 বছর পশ্চিমবঙ্গে একই সরকার রয়েছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট, এতজন মন্ত্রী নেতা জেলে, চুরি চামারির এত যে অভিযোগগুলো, এই পরিস্থিতিতে 2019-এর ভোট হয়নি। তারপরেও আপনি যদি ধসিয়ে দিতে না পারেন, তাহলে আপনি কি নিয়ে আপনি গর্ব করবেন? আপনি পাশ করে গেলেন, আপনি পাশ করলেন, কিন্তু আপনি কি মার্কশিটটা দেখানোর মতন আপনি পেলেন? আমার কিন্তু তা মনে হয় না। ফলে আমার মনে হয় যে হয়তো দেখুন, অনেক অঙ্কেও অনেক কিছু হয় যেটাকে অনেক সময় অনেক রেজাল্টের মধ্যে ঠিক মানে মানুষের মনোভাবের প্রতিফলন ঘটে না, অনেক ইকুয়েশন কাজ করে, সামান্য ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কাজ করে। এই যেমন ধরা যাক দুর্গাপুর আসনটা, বর্ধমান দুর্গাপুর, এটা তো তৃণমূলের জন্য ধরা ছিল। এখন হোয়েন দিলীপ ঘোষ ওখানে ক্যান্ডিডেট হয়েছেন, তখন কিন্তু আপনি নিশ্চিন্তে বলতে পারবেন না যে ওটা তৃণমূলের জন্য একেবারে সেফ সিট হয়ে গেল। একদমই তাই, এটা টাফ, তাই তো? ফলে এইরকম করেও যদি হয়, আজকের পশ্চিমবঙ্গে কিন্তু আমি গ্রাম বাংলায় অন্তত এরকম দেখিনি যে একটা বিরাট অ্যান্টি তৃণমূল ঝড় বইছে, প্রো বিজেপি ঝড় বইছে না, কোনো সিঙ্গেল ইস্যু ভারতবর্ষে নেই। দ্যাটস ওয়াই প্রধানমন্ত্রীকে পাকিস্তান অমুক তমুক, আজকেও উনি উত্তরপ্রদেশে রাহুল গান্ধী এবং অখিলেশ সম্পর্কে বলেছেন যে এরা সব হচ্ছে পাকিস্তান প্রেমী। এখন পাকিস্তান টেনে আনা, হিন্দু মুসলিম করা, এটা তো আসলে অসহায়তার বহিঃপ্রকাশ। আপনি 10 বছর প্রধানমন্ত্রী, আপনি তো আপনার কাজের ভিত্তিতে ভোট পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা পারফরমেন্স, প্রকল্প দেখিয়ে তিনি ভোট চাইছেন, প্রকল্প দেখে, মানে উনি কাজ করেছেন, এবং উনি তো এই রাজনৈতিক বার্তাটাই দিচ্ছেন যে লোকসভার ভোট হলেও আমার গভর্নমেন্ট যদি সমস্যায় পড়ে, তাহলে প্রকল্পগুলো নিয়েও সমস্যা তৈরি হতে পারে। এই রাজনৈতিক বার্তাটা তো সব রাজনৈতিক দলই মানে লড়াইয়ের ময়দানে দেয়। তো আমার কিন্তু মনে হচ্ছে যে এই যে ভান্ডারের ভোট কথাটা আমি আপনাকে বলছি, এইটা কিন্তু 24-এর বাংলার ভোট কিন্তু ভান্ডারের ভোট। কিন্তু সেক্ষেত্রে এবার এই ভান্ডারের ভোটটা মানুষ নিল কি নিল না, এটার উত্তর আমরা 4 জুন পেয়ে যাব। ওকে, এবার যদি একটু দিল্লিতে যাই, দিল্লির দিকে তাকাই, দিল্লিতে কি এনডিএ আসছে, মানে বিজেপি কি আসছে? দেখুন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে পরিস্থিতির বদল ঘটেছে, এবং প্রধানমন্ত্রীর আপনি দেখবেন যে সবচেয়ে আক্রমণের কে না কংগ্রেস। এখন এটার মধ্যে একটা ওনার কৌশল আছে, উনি সবসময় কংগ্রেসকে আক্রমণ করে দেখাতে চান যে ওনার আর কোনো প্রতিপক্ষ নেই। ওনার প্রতিপক্ষ তৃণমূল, ওনার প্রতিপক্ষ সমাজবাদী পার্টি, ওনার প্রতিপক্ষ ডিএমকে, ওনার প্রতিপক্ষ বিজু জনতা দল, ওনার প্রতিপক্ষ কংগ্রেসে অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস, ওনার প্রতিপক্ষ তেলেঙ্গানাতে ভারত রাষ্ট্র সমিতি, এমনকি এআইএমআইএম, তারাও তেলেঙ্গানা ওনার একটা বড় প্রতিপক্ষ। এটা ওনার একটা কৌশল যে উনি দেখাতে চান যে কংগ্রেস তো সংসদে মাত্র 52টা সিট আছে, ফলে এটা কিছু নয়। এবং আপনি দেখবেন সারাক্ষণ ধরে উনি কংগ্রেসের ইস্তাহারকে অ্যাটাক করতে শুরু করেছেন এবং বলছেন এটা মুসলিম লীগের ঘোষণাপত্র। এগুলো সব কিছু থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনি নেগেটিভ ক্যাম্পেইন করছেন, আপনি পজিটিভ ক্যাম্পেইন করতে পারছেন না। এখানেই তো আপনার অসহায়তাটা পরিষ্কার যে আপনি তো পজিটিভ ক্যাম্পেইন করতে পারছেন না। আপনি যে ভারতের স্বপ্ন দেখিয়েছেন 47-এর, সেই স্বপ্নটার জন্য আপনি কি করবেন সেটা আপনার সবচেয়ে বড় কথা। আপনি যদি প্রধানমন্ত্রীর ভাষণ অ্যানালিসিস করেন, টাইমে কতটা কোন ক্ষেত্রে উনি স্পেন্ড করলেন, তাহলে আপনি দেখবেন যে এই ওনার যে কথাগুলো উনি ভোট ঘোষণার আগে পর্যন্ত বলে আসছিলেন, সেইগুলো থেকে গোটাটা চলে গেছে কংগ্রেস এই, কংগ্রেস ওই, কংগ্রেস তাই, সারাক্ষণ উনি এটা বলে যাচ্ছেন। কেন বলছেন? ইন্ডিয়া জোট যা সবাই ভেবেছিল সেরকম কিন্তু নেই।
আমরা পশ্চিমবঙ্গের লোকেরা যে ভুলটা করি যে এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, ফলে এখানে ইন্ডিয়া জোট নেই। কিন্তু ইন্ডিয়া জোট নেই ব্যাপারটা তো এরকম নয়, শুধু তো পশ্চিমবঙ্গের জন্য ইন্ডিয়া জোট হয়নি, ইন্ডিয়া জোটটা তো আপনার তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষে। আপনি যদি মহারাষ্ট্রে যান, ওখানে বিজেপি বিরাট সমস্যায় পড়েছে ইন্ডিয়া জোটের কারণে। আপনি ইভেন বিহারে যান, বিরাট সমস্যায় পড়েছে। উত্তরপ্রদেশে এবারের মতন বোঝাপড়া বিটুইন সমাজবাদী পার্টি অ্যান্ড কংগ্রেস, এবং কংগ্রেস যে ভালো কাজটি করেছে সেটি হচ্ছে যে সবচেয়ে কম আসনে তারা এবার লড়াই করছে। তার মানে তারা অনেক আসন ছোট ছোট শরিক দলকে দিয়ে দিয়েছে। এই যে কংগ্রেস যে তার কোনো দাদাগিরি ফলাচ্ছে না, কংগ্রেস যে সবাইকে নিয়ে চলার একটা বার্তা দিচ্ছেন। আপনি দেখবেন যে অধীর চৌধুরীর মন্তব্যের জন্য কেন মল্লিকার্জুন খাড়গে ওরকম কুইক বললেন যে আপনাকে কে এই অধিকার দিয়েছে মমতা ব্যানার্জি সম্পর্কে মন্তব্য করার। এটার মানে কি? এটার মানে হচ্ছে কংগ্রেস অনেক বেশি অ্যাকোমোডেটিভ হয়ে গেছে। এইটা নরেন্দ্র মোদীর জন্য একটা বড় সমস্যা, যে কংগ্রেসের সঙ্গে ছোট ছোট আঞ্চলিক দলগুলো এখনো পর্যন্ত আছে। বেশ অলবাবু, আমাদের সময় খুব কম, তাই জন্য আজকে বেশি আলোচনা করা গেল না। বাট একটা ওয়ান লাইনার নেবো একদম লাস্টে, যে দিল্লিতে এনডিএকে আপনি বিজেপিকে কি দেখছেন, মানে একক সংখ্যাগরিষ্ঠ দল, ওয়ান সিঙ্গেল লার্জেস্ট পার্টি, নাকি এনডিএ আসবে, জোট আসবে ক্ষমতা, আপনি কি দেখছেন? না, বিজেপি এবারে একক সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 303 আসন যেটা পেয়েছিল সেইটা হবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু সরকার হবে না এই কথাটা আমি এক্ষুনি বলার মতো জায়গায় নেই, এই জন্যে যে আঞ্চলিক দলগুলি তারা ভবিষ্যতে কি ভূমিকা নেবে এটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে। তার কারণ কংগ্রেসের সহযোগী যে মানে আঞ্চলিক যে দলগুলো তারা কিন্তু এসেনশিয়ালি পলিটিক্যালি অ্যান্টি বিজেপি, অ্যান্টি কংগ্রেস দেন অ্যান্টি বিজেপি। কংগ্রেস থেকে ভেঙেই তারা তৈরি হয়েছে। তারা যেমন আমি বলছি আপনাকে, তৃণমূল কংগ্রেস চাইবে না কখনো পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিকাশ হোক, বেশ, কারণ সে কংগ্রেস থেকে বেরিয়েই হয়েছে। অনেক ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং এপিসোডে আপনাকে আবার আসতে হবে আরেকবার। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভোটের ভবিষ্যৎ একবার জন্য, ভোটের ভবিষ্যতে কিন্তু আমরা প্রচুর কোয়েশ্চেন্স পাচ্ছি আপনাদের থেকে, এবং আমরা চাইবো যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা জিজ্ঞেস করুন, এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এবং ভোটের ভবিষ্যৎ কিন্তু আমাদের এইভাবেই পর্বের পর পর্ব চলতে থাকবে, এবং বিভিন্ন বিশিষ্ট মানুষজন, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিকদের আমরা আপনাদের সামনে নিয়ে আসব, এবং তাদের সঙ্গে ডিসকাস করব, বিশ্লেষণ করব যে কি হতে পারে। অর্থাৎ ভোটের ভবিষ্যৎ 2024-এর 4 জুন, 4 জুন আমাদের প্রত্যেকের নজর যেখানে, কি হতে যাচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি, অন্য পর্ব আবার কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন।